নীরব ঘাতক মানে কি? নীরব ঘাতক মানে যে হয়তো আপনার পাশেই আছে, আপনার কাছেই আছে, আপনি জানছেন না, কিন্তু আপনার ক্ষতি করছে সে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসছে বা দৃষ্টিশক্তির কোনো সমস্যা হচ্ছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে, আমরা ততই বুঝতে পারছি যে বেশ কিছু অসুখের একটা জেনেটিক্যাল প্রপেন্সিটি থাকে। বলা হয় যাদের হার্টের অসুখ আছে বা অন্যান্য জটিলতা আছে, তাদের 1.5 থেকে 2 গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয় দিনে। যখন আমাদের মানসিক চাপ বেড়ে যায়, তখন আমরা বলি আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। উচ্চ রক্তচাপ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে এই নীরব ঘাতক। দর্শক, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল প্রেজেন্টস সমকাল ডাক্তারবাড়ির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আমাদের সঙ্গে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ সার্জন ডক্টর মোহাম্মদ রাফিউর রহমান। উচ্চ রক্তচাপের ঝুঁকি, প্রতিকার, প্রতিরোধ নিয়ে বিস্তারিত জানাবেন তিনি। আসলে আগ্রহটা বা ভালো লাগাটা একদিনে হয়নি, এটা ধীরে ধীরে ওভার দ্য পিরিয়ড অফ ইয়ার্স ডেভেলপ করেছে। সো সবার যেটা হয়, দেখা যায় যে একদম যখন মানুষ ছোট থাকে, তখন পরিবারের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন পেশার সাথে একটা পরিচয় হয়। হ্যাঁ, তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে মানুষ অসুস্থ হলে কোথায় যাবে, কার কাছে যাবে, এটা দিয়েই পরিবারের সংকটগুলি সামনে আসে। আমারও তাই হয়েছে। পরিবারের খুব কাছের মানুষ যখন অসুস্থ হয়ে পড়েছে, তখন চিকিৎসা নিয়ে কার কাছে যাব, কত ভালো ডাক্তার, এগুলো নিয়ে কথাবার্তার মধ্যে যখন গিয়েছি, তখন দেখেছি যে এই পেশার আসলে মানুষের উপকার করা যায় একদম প্রত্যক্ষভাবে। অনেক পেশা থাকে যেখানে হয়তো ইনডাইরেক্টলি মানুষের উপকার করা যায়, কিন্তু চিকিৎসা এমন একটা পেশা যেখানে আমার মনে হয়েছে যে একটা মানুষের সরাসরি উপকার করা যায়, এবং এইটা আমি উপরওয়ালাকে সামনে রেখে আমার জ্ঞান খাটিয়ে সরাসরি কাজটা আমি করতে পারি। তো এই ভালো লাগাটাই মূলত আমাকে চিকিৎসা পেশার দিকে নিয়ে এসেছে। আমরা যখন এমবিবিএস লেভেলে পড়াশোনা শেষের দিকে, তখন আমাদের ইন্টার্ন করতে হয় 1 বছর। তখন আমরা সার্জারি, মেডিসিন, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স বিভিন্ন সাবজেক্টের সাথে এক্সপোজড হই। তো তখনই কাজের মাধ্যমে একটা ভালো লাগা তৈরি হয় অনেকেরই, যে সার্জারিতে কাজ করব নাকি মেডিসিন নিয়ে কাজ করব। আমার ভালো লাগাটা হয়ে গেছিলো সার্জারিতে, কারণ সার্জন হিসেবে আমরা যাকে পেয়েছিলাম গাইড বা মেন্টর হিসেবে, অনেক বড় মাপের মানুষ ছিলেন তারা। ইন্টার্নির সময় এই সিদ্ধান্ত নিয়ে আমি খোঁজা শুরু করি যে বাংলাদেশে সার্জারিতে ক্যারিয়ার করার কী কী অপশন আছে। যখন দেখলাম বাংলাদেশে হার্ট সার্জারি হচ্ছে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল মিরপুরে ডক্টর জাহাঙ্গীর কবির খুব ভালো করছেন, আমার ফ্যাসিনেশন চলে যায় হার্ট সার্জারির দিকে। এবং হার্ট সার্জারিতে আমি দীর্ঘ প্রায় 20 বছর কাজ শেষে পূর্ণ দমে যখন কাজ করার সুযোগ খুঁজছিলাম, সেই রকম সময়ে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল নামে একটা খুব সুন্দর আন্তর্জাতিক মানের হসপিটাল আমাদের সাতারকুল মাদানী অ্যাভিনিউতে তৈরি করা শুরু করলো। যেহেতু আমি এই গ্রুপেরই একটি বড় হাসপাতালে দীর্ঘ সময় কর্মরত ছিলাম, আমি এই হসপিটালে কনসালটেন্ট হিসেবে কার্ডিয়াক সার্জারি বিভাগে যোগদান করেছি সম্প্রতি, এবং এখানে আমরা খুব অ্যাফোর্ডেবল প্যাকেজে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটি কার্ডিয়াক সার্জারি ইউনিট চালু করছি। যেহেতু আমরা একটা স্পেশালাইজড সাবজেক্টে কাজ করি, যেটা হৃদরোগ সার্জারি, এইটা আসলে খুব সাদামাটাভাবে যে ডাক্তারি বা চিকিৎসাবিদ্যা, সেটার অনেক অ্যাডভান্স একটা লেভেল। সো আমরা যখন খুব ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে কাজ করি, তখন আমাদের প্রতিনিয়তই অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। যেমন সাধারণভাবে আমরা যখন হৃদরোগ সার্জারির কথা বুঝাই, আমরা বাইপাস সার্জারি বুঝাই, আমরা হার্টের ভালভের অপারেশন বুঝাই, আমরা হয়তো জন্মগত ছিদ্রের অপারেশনগুলি বুঝাই, কিন্তু আমাদের একটা মেইন থিম থাকে যে আমরা হৃদরোগের অপারেশনগুলি বেসিক্যালি কেন করি। তো দেখা যায় যে আমরা হার্ট ফেলিওর বা হার্ট যাতে সুস্থভাবে কর্মক্ষম থাকে, এটা এনশিওর করার জন্য অপারেশনগুলো করি। এবং কিছু হার্টের অসুখ থাকে যেগুলিতে সাধারণভাবে অপারেশনগুলি কোনোভাবেই হেল্প করতে পারে না। একদম অন্তিম চিকিৎসা বা শেষ চিকিৎসা হিসেবে হার্ট ট্রান্সপ্লান্ট অথবা এক ধরনের কৃত্রিম হার্ট বা আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস, এগুলি লাগানোর প্রয়োজন হয়ে পড়ে। এরকম চ্যালেঞ্জিং একটি কেস নিয়ে আমার কাজ করার সুযোগ হয়েছিল, এবং 2022 সালে আমরা এরকমই একজন তীব্র হার্ট ফেলিয়ার আক্রান্ত পেশেন্ট পেয়েছিলাম, যার বসে থাকা
কষ্ট হয়ে যেত শ্বাসকষ্টের কারণে। শুয়ে সে থাকতেই পারতো না, হুইল চেয়ারেই চলাফেরা করতে হতো এবং থাকতে হতো। আমার চেম্বারে যখন প্রথম সেই পেশেন্ট আসে তখন তীব্র শ্বাসকষ্টের কারণে সে একটা বাক্য এক নিঃশ্বাসে বলতে পর্যন্ত পারতো না। তো এই রোগীটার আমরা হার্ট ফেলিয়ারের একদম শেষ পর্যায়ে বা তীব্র হার্ট ফেলিয়ার আক্রান্ত পেশেন্ট ছিল এবং বাংলাদেশে প্রথম এই একজন পেশেন্টকে আমরা নানান বাধা বিপত্তি পেরিয়ে একটি কৃত্রিম হার্ট বা লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস, যেটা হার্টমেট 3 নামে পাওয়া যায়, তার হার্টে ইমপ্ল্যান্ট করা হয়েছিল এবং সেই পেশেন্টটা আজ পর্যন্ত সুস্থ আছেন এবং ভালো আছেন। নীরব ঘাতক মানে কি? নীরব ঘাতক মানে যে হয়তো আপনার পাশেই আছে, আপনার কাছেই আছে, আপনি জানছেন না কিন্তু আপনার ক্ষতি করছে সে। অ্যাকচুয়ালি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এইরকমই একটি পরিস্থিতি, যেখানে আপনার শরীরে যে রক্তচাপ বেড়ে যাচ্ছে আপনি হয়তো টেরই পাচ্ছেন না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তেমন কোনো লক্ষণ রোগী টের পায় না, বরং হয়তো অন্য কোনো অসুখের কারণে ডাক্তারের কাছে গিয়েছে, সেই সময় ধরা পড়ে যে তার রক্তচাপটা অনেক বেড়ে গেছে। এবং এই যে মানুষ জানতেই পারে না কিন্তু তার রক্তচাপটা অনেক বেড়ে গেছে, এরকম একটা পরিস্থিতি লম্বা সময় ধরে যখন চলমান থাকে তখন অন্যান্য অর্গানগুলি বা তার অঙ্গপ্রত্যঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করে এবং আননোটিসলি আননোয়িংলি রক্তচাপ যদি দীর্ঘদিন ধরে বেশি থাকে দেখা যাচ্ছে তার হার্টের উপর চাপ তৈরি হয়, তার কিডনির উপরে চাপ তৈরি হয়, এমনকি তার মস্তিষ্কের উপরে চাপ তৈরি হয় এবং এই অর্গানগুলি আমরা বলি এন্ড অর্গান ড্যামেজ যখন খারাপ হয়ে যায় তখন পেশেন্ট হঠাৎ করে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়ে যায়, যেটা চিকিৎসা দিয়ে নিরাময় করাও কঠিন হয়ে যায়। আসলে একদমই লক্ষণ তৈরি করে না তা না, কিছু পেশেন্ট আমরা পাই যারা এসে বলে একদম সাদামাটাভাবে যে তার মাথা ব্যথা করছে, তার ঘাড় ব্যথা করছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের রোগীর নাক দিয়ে রক্ত পড়ে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসছে বা দৃষ্টিশক্তির কোনো সমস্যা হচ্ছে। এরকম ক্ষেত্রে আমরা তার ব্লাড প্রেশারটা সবার আগে মেপে দেখি, দেখা গেছে যে তার ব্লাড প্রেশার বেশি থাকে। কিছু কিছু ক্ষেত্রে ব্লাড প্রেশার যাদের আরও অতিরিক্ত মাত্রায় বেশি থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় শ্বাসকষ্ট হয়, তাদের অনেক সময় নাড়ির এলোমেলো গতি বা আমরা বলি অ্যারিথমিয়া দেখা দেয় এবং আরও অন্যান্য অসুবিধা নিয়ে আসতে পারে। কিন্তু সাধারণত প্রাথমিক পর্যায়ে অল্প ব্লাড প্রেশার যাদের বেশি থাকে তারা তেমন কোনো লক্ষণের কথা বলতে পারে না। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে আমরা ততই বুঝতে পারছি যে বেশ কিছু অসুখের একটা জেনেটিক্যাল প্রপেন্সিটি থাকে এবং হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপেরও এই প্রপেন্সিটিটা আছে। হৃদরোগ সহ এই যে উচ্চ রক্তচাপ এইটা পরিবারে যদি বাবা মার থেকে থাকে তাহলে সন্তানদের মধ্যেও এটা প্রবাহিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জীবনযাত্রা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, শুধু উচ্চ রক্তচাপই নয়, বেশিরভাগ অসুখ বিসুখের জন্যই জীবনযাত্রার মান পরিবর্তন করলে উপকার পাওয়ার সম্ভাবনা থাকে। আসলে ব্লাড প্রেশারটা কেন বাড়ে এটা বুঝলে জীবনযাত্রার মানের ব্যাপারটা আরও ভালো করে বোঝা যাবে। একটা এজিং প্রসেস থাকে যে কারণে আমাদের রক্তনালীগুলি স্টিফ হয়ে যায়, সেটাও প্রেশার বাড়ার কারণ। আরেকটা কারণ হচ্ছে আপনার আমাদের যে খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যত চর্বিযুক্ত খাবার এবং ফাস্ট ফুড বা ভাজা পোড়া জাতীয় খাবারগুলি খাবো এগুলিও আপনার উচ্চ রক্তচাপের জন্য দায়ী হয়ে দাঁড়ায়। আরেকটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাইবো আমি, শরীরে লবণের পরিমাণ। আমাদের দেশের মানুষ আমরা ওভারঅল লবণ অনেক বেশি খাই। আমি সবাইকেই বলি বুঝিয়ে বলার জন্য যে আসলে আন্তর্জাতিক যে গবেষণাপত্রগুলি বা গাইডলাইন অনুযায়ী একজন মানুষের, সুস্থ স্বাভাবিক মানুষের ডেইলি 2 থেকে 2.5 গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। এখন যদি একজন পরিবারে সেই 4 জন ফ্যামিলি মেম্বার থাকে, আমি ধরে নিলাম হিসাবের সুবিধার জন্য যে 5 গ্রাম করে লবণ খাবে প্রতিজন মানুষ, তাহলে 4 জনের ফ্যামিলিতে একদিনে 20 গ্রাম, এক মাসে দেখা যাবে যে 30 দিন, তাহলে 30 গুণ 20 600 গ্রাম, দেখেন আধা কেজির কাছাকাছি। তো রেকমেন্ডেড গাইডলাইনের দ্বিগুণ ধরেও আধা কেজির কাছাকাছি। বলা হয় যাদের হার্টের অসুখ আছে বা অন্যান্য জটিলতা আছে তাদের 1.5 থেকে 2 গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয় দিনে। তা আপনি বুঝতেই পারছেন, তাহলে হ্যাঁ অবশ্যই আধা কেজির নিচে একটা 4 জনের পরিবারে
লবণ প্রয়োজন হবে। কিন্তু আপনি বাসায় গিয়ে দেখবেন বেশিরভাগ পরিবারেই 1 কেজি বা তার বেশি লবণ খরচ হয় প্রতি মাসে। সো এই ব্যাপারটাতে আমি সবারই দৃষ্টি আকর্ষণ করব। মানসিক চাপের ব্যাপারটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ ওই যে বললাম যে ব্লাড প্রেশার কেন বাড়ে, এটার দুটো কারণ তো আমি বলেছি। আর 3 নম্বরটা কারণই একটা, আমরা বলি যে কিছু নিউরো হরমোনাল মেকানিজম কাজ করে আমাদের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। নিউরো মানে নার্ভাস সিস্টেম বা আমাদের ব্রেন, এবং হরমোনাল মানে কিছু আমাদের জৈব রাসায়নিক তরল আমাদের শরীরে তৈরি হয়, যেগুলি আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। আসলে রক্ত এর এক প্রান্তে থাকে হার্ট, আরেক প্রান্তে থাকে আমাদের এন্ড অর্গানগুলি। এর মাঝখানে যে পাইপের মতো যে রক্তনালীগুলো, সেগুলোর মধ্যে রক্তটা প্রবাহিত হয় হার্ট থেকে বিভিন্ন অর্গানের দিকে। এই রক্তনালীগুলো সংকুচিত এবং প্রসারিত হতে পারে। দেখা যাচ্ছে যে যখন আমাদের মানসিক চাপ বেড়ে যায়, তখন আমরা বলি আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। এতে করে ওই রক্তনালীগুলি সংকুচিত হয়। সো সংকুচিত হলে বোঝা যায় যে ব্লাড ভেসেলের ভিতরে রক্তের চাপ বেড়ে যায়। তার মানে আমরা যদি আমাদের মানসিক অস্থিরতা দূর না করতে পারি, তাহলে ব্লাড প্রেশার বৃদ্ধি পাবে। এই জন্য আমি বলি যে মানসিক চাপকে আসলে নিয়ন্ত্রণে রাখতে হবে। অ্যাকচুয়ালি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তার মানসিক টেনশন বলেন বা মানসিক যে যন্ত্রণা বলেন, এগুলি দূর করার চেষ্টা করে। আমি ব্যক্তিগতভাবে যখন কোনো কিছু নিয়ে বেশি দুশ্চিন্তা আক্রান্ত হই, আমি আমার ভালো লাগার জায়গাগুলিতে ফিরে যাওয়ার চেষ্টা করি। সেটা আমার পরিবার সবার আগে। আমি হয়তো আমার পরিবারের সাথে সময় কাটাই, আমি হয়তো একটা ভালো গল্পের বই পড়ি, আমি হয়তো একটা ভালো গান শুনি, আমি হয়তো সোজা কথায় অনেকে বলেন যে ডুব দেয়া। আমি চেষ্টা করি অল্প সময়ের জন্য হলেও আমি আমার কাজের জায়গা থেকে আমার ভালো লাগার জায়গায় অল্পক্ষণের জন্য হলেও ডুব দিই। তরুণদের জন্য পরামর্শ, অবশ্যই নিজের প্রতি সৎ থাকতে হবে, এবং এই সৎটা নিজের সাথে সুবিচারের মাধ্যমে সৎ থাকতে হবে। কারণ ডাক্তার এমন একটা পেশা, যে পেশায় মানুষের উপকার করা, যেটা আমি প্রথমেই বলেছি, কিন্তু এই উপকার করার জন্য খুব সততার সাথে শিখে নিতে হবে কোন জায়গাগুলি মানুষের উপকার করতে পারে। সো পড়াশোনার কোনো বিকল্প নাই, ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই, মানুষের সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নাই। এই জায়গাগুলিতে আমি তাদের মনোযোগ আকর্ষণ করব।